দেখেন, আমরা একটু বইতে দেখি, হুইভার বাই ওয়ার্ডস আইদার স্পোকেন অর ইন্টেন্ডেড টু বি রিড, অর্থাৎ কথার মাধ্যমে, স্পোকেন মানে কথার মাধ্যমে, অথবা কোনো লেখা বোঝা যায় এরকম কোনো মাধ্যমে, অর বাই সাইন কোনো চিহ্নের মাধ্যমে, অর বাই ভিজিবল রিপ্রেজেন্টেশন অথবা কোনো দৃশ্যমান কোনো বিষয় নিয়ে, মেক্স অর পাবলিশ তৈরি করে অথবা প্রকাশ করে। any imputation concerning any person intending to harm, কোনো ব্যক্তিকে কোনো ক্ষয়ক্ষতি করে বা কি বলে যে কষ্ট দেয়, পীড়া দেয়, এরকম কোনো কিছু বিষয়ে, or knowing or having reason to believe that, জেনে শুনে অথবা জানার তার কারণ আছে, যে তার বিশ্বাস করে এই কারণে, that such imputation will harm the reputation or such person is said except in the cases hereinafter except said to defame that person, তখন এই ব্যক্তিটাকে ডিফেন্ড করছে বা মানহানি হয়েছে বলে পরিগণিত হবে। কোন কোন ক্ষেত্রে দেখেন, কোন একটা স্পোকেন কথার মাধ্যমে, কোন একটা শব্দের মাধ্যমে, কোন একটা চিহ্নের মাধ্যমে, কোন একটা লেখার মাধ্যমে, কোন একটা যেটা পড়া যায় এরকম কোন বিষয়ের মাধ্যমে, অথবা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা কি বলে যে দৃশ্যমান কোন বিষয়ের মাধ্যমে। এটা কেমন? দেখা যাচ্ছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি হয়েছে, এই যে বিভিন্ন পত্র পত্রিকা গুলো এই কার্টুন গুলো ছাপাই থাকে, এর মাধ্যমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি হয়েছে। তাহলে এর মাধ্যমে কি তারা মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এই কাজগুলো করতেছে। তো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এই ধারাগুলো আগে আমরা পড়ে ফেলছি। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে মানহানি হয়েছে কি হয়নি, কোন কোন প্রেক্ষাপট থাকবে। তাহলে দেখা যাচ্ছে তারা একটা মূর্তি আঁকতেছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে কোন জায়গায় টুপি পরাই দিচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে যে এই যারা ধর্মীয় ইগুলো পোশাক পরে তারা অপরাধ করতেছে। এইভাবে তারা একটা বোঝাতে চাচ্ছে। এর মাধ্যমে যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় এবং তার দ্বারা সেই ব্যক্তি অথবা তার যারা উত্তরাধিকার আছে তারা যদি এটা নিয়ে সংক্ষুব্ধ হয়, দ্যাট মিনস যদি কোনো মৃত ব্যক্তিকে নিয়েও এটা পোস্টারটা ছাপানো হয়, কোনো একটা, এই যে এখন অনলাইনে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে, অনলাইনের মাধ্যমে একটা পোস্ট দিয়ে দিল যেটা পড়া যাচ্ছে, অথবা অনলাইনে এমন একটা আকৃতি করে একটা কার্টুন ছাপাই দিল যার দ্বারা মানহানি হচ্ছে, যে আপনাকে বোঝাচ্ছে, আপনার নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, অথবা এই যে এখন বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি দিয়ে এডিটিং করে অনেক কিছু করে দিচ্ছে, জড়াই দিচ্ছে একজনের কে আরেকজনের সঙ্গে। দেখা যাচ্ছে যে কুকুরের লেজের সঙ্গে একজন মানুষের এই বুক থেকে উপর পর্যন্ত দিয়ে জয়েন করে সেভে দিচ্ছে। তাহলে এটার দ্বারা কি একজন ব্যক্তিকে কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে তার মানানি হচ্ছে না? হচ্ছে। তাহলে এই ব্যক্তির মাধ্যমে এই যে যে দৃশ্যমান একটা বস্তু আছে, এই বস্তুর মাধ্যমে যদি কেউ মানহানি হয়, কেউ যদি মনে করে যে না ওইটার মাধ্যমে আমার মানহানি হয়েছে, তাহলে সে মামলা দায়ের করতে পারবে। তাহলে মানহানি হবে কখন? এই জিনিসটা স্পোকেন হতে পারে। স্পোকেনটা কেমন? যেমন কেউ একটা বক্তব্য দেওয়ার সময় কোন একটা সমাবেশে হোক, তারপরে এই যে বিভিন্ন ওয়াজ মাহফিলে হোক, বিভিন্ন জনে বিভিন্ন কথা কিন্তু বলে ফেলে, অতিরিক্ত বলতে বলতে উদাহরণ দিতে দিতে এমন একটা জায়গায় যে শব্দটা প্রয়োগ করে ফেলে, যার কারণে এটা মানহানি হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই স্পোকেনের মাধ্যমে হচ্ছে, এটা ভার্বাল হতে পারে, এরপরে লিখিত রাইটিং হতে পারে। দেখা যাচ্ছে যে কেউ কোনো একটা পত্রিকায় একটা লেখা ছাপলো, ওর মাধ্যমে কারো মানহানি হতে পারে, ফেসবুকে পোস্ট করলো। এরপরে এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা ডকুমেন্টারি তৈরি করলো, ছোট একটা ভিডিও ছেড়ে দিল, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তার আরেকজন ব্যক্তির কোনো নাই। এই যে আমাদের সমাজে এটা বেশি হয়, কেউ কেউ দেখা যাচ্ছে যে একটু লেবাস সুন্দর আছে ধর্মীয়, এটাকে নির্দিষ্ট একটা দলের কর্মী হিসেবে চালাই দেওয়া হয়, দেশে এই লোকটা ও জায়গায় এই অপকর্ম করে ধরা পড়ছে, দেখা যাচ্ছে এই দলের নেতা বা এই দলের কর্মী, এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে এইটা কি করতেছে, একজন ব্যক্তিকে মানহানি করার জন্য আর একটা কে অপকর্ম বলে চালাই দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মানহানি, যে মানহানিটা ওই ব্যক্তির নির্দিষ্ট সংশ্লিষ্ট থাকতে হবে। এখন এই মানহানিটা এমন হতে পারে যে আপনি একটা পোস্ট করছেন, আপনার পোস্টের নিচে একজন গিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে কমেন্ট করলো, কমেন্টটা নিয়ে আপনাকে গালি দিল, এই গালিটাও কি হতে পারে? মানহানি হতে পারে। এখন এই 1860 সালে যখন এই পেনাল কোড তৈরি হয়েছে, তখন এই মানহানির এই কি বলে যে তখন এই সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো অনলাইনটা ছিল না।
কিন্তু পরবর্তীতে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি হয়েছে, সেই থেকে আলাদাভাবে মানহানি, এই অনলাইন মাধ্যমে মানহানি হলে তার জন্য আলাদা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই জায়গাও ওই সংজ্ঞাগুলো এই জায়গা থেকেই কিন্তু গেছে। তাহলে এই জায়গা থেকে যদি মানহানি অনলাইন কেন্দ্রিক না হয়, এর বাইরে যখন হবে তখন এই পেনাল কোডে মামলা হবে, আর যদি অনলাইন কেন্দ্রিক হয় তখন ডিজিটাল সিকিউরিটিতে চলে যাবে। তাহলে এরপরে দেখেন এই জায়গায় তিনটা এক্সপ্লানেশন, চারটা এক্সপ্লানেশন আছে। এক্সপ্লেনেশনে দেখেন দেখা আছে এক নম্বরে, ইট মে অ্যামাউন্ট টু ডিফেমেশন টু ইমপিউট এনিথিং টু এ ডিসিজড পারসন। যদি কোনো মৃত ব্যক্তির সম্পর্কেও কিছু বলা হয়, তার মাধ্যমেও এটা হতে পারে, এই মানহানি হতে পারে। যেমন আপনার দাদা মারা গেছে, এই দাদাকে নিয়ে কেউ একজন এটা কটূক্তি করলো যে অমুকের নাতি যাচ্ছে, তাহলে আপনাকে থেকেও কি দাদাকে এটা দিল, অথবা আপনার দাদাকে একটা গালি দিল যে সে হচ্ছে খারাপ ব্যক্তি, আপনি তার নাতি, আপনি খুব ভালো মানুষ। এর মাধ্যমে আপনার দাদাকে সে কি, যদি আজকে দাদাটা বেঁচে থাকতো তাহলে তার মানহানি হতো। এই মানহানির জন্য কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন। তারপরে কোন নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানি বা অ্যাসোসিয়েশনও যদি হয়, সেই সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে সেটিও মানহানির আওতায় আসবে। যেমন আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে নিয়ে গালি দেওয়া হলো যে এই প্রতিষ্ঠানটা এই অপকর্ম করে, দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠান আদৌ কোনো এই অপকর্মের সঙ্গে জড়িত না। আপনি একটা নির্দিষ্ট একটা হসপিটাল তৈরি করছেন, কোনো একটা নাম দিয়েছেন, তো এই নাম দিয়ে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে এইটা হচ্ছে যে অমুকের ভালো মানুষদের হসপিটাল, এই জায়গায় তারা বিল ধরে এরকম ইত্যাদি ইত্যাদি, অথবা এই প্রতিষ্ঠান এই হসপিটালে মহিলাদেরকে হয়রানি করা হয়, অথবা বিভিন্ন সময় আমরা বিভিন্ন হসপিটালে কিন্তু এই খবরগুলো আছে, যখন যেহেতু আপনার আইনজীবী কোর্টে আসলে দেখতে পাবেন যে বিভিন্ন সময় এই যে প্রস্তাব বা ইউরিন টেস্ট দেওয়া হয়, এই সময় দেখা যাচ্ছে যে ওই রুম গুলাতে আলাদা ক্যামেরা, গোপন ক্যামেরা লাগায় রাখে, এই ভিডিও গুলো পরবর্তীতে দিয়ে বিভিন্ন জায়গায় ব্ল্যাকমেইল করে কেউ কেউ আছে। তাহলে এইটা দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট হসপিটালকে বদনাম করার জন্য আর এক হসপিটালের কোনো একটা ভিডিওকে নিয়ে এসে বলা হচ্ছে যে অমুকের হসপিটালে এই অপকর্মগুলো হচ্ছে বা হয়, তাহলে ওই হসপিটালে আদৌ ওই ঘটনা ঘটে নাই, এই যে যে অপপ্রচার চালানো হলো, তাহলে এটা কি মানহানি হয়েছে না? ওই প্রতিষ্ঠানের মানহানি হয়। দেখেন এইটা, এই যে যে মানহানি আর মানহানির জন্য যে ক্ষতিপূরণ, এটা দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে মানহানির জন্য যখন ক্ষতিপূরণ, কেউ কেউ বলে, দেখেন এই যে পত্রপত্রিকায় লেখা আছে যে 100 কোটি টাকার মানহানি মামলা দায়ের করছে, আদৌ 100 কোটি টাকা আসলে মানহানি মামলা দায়ের করে না। এটা মূলত যদি বলে যে 100 কোটি টাকার মানহানি ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করছে, তাহলে সেটি হবে সিভিল কোর্টের মামলা। আবার সেই জায়গায় বলা হচ্ছে যে ওয়ারেন্ট জারি করছে আসামিদের বিরুদ্ধে, তার মানে এটা বুঝতে হবে যে ওয়ারেন্ট যদি জারি হয় তাহলে পেনাল কোর্টে মামলা দায়ের হয়েছে, আর পেনাল কোর্টের শাস্তির কথা বলা আছে। এই জায়গায় কোনো আর্থিক ক্ষতিপূরণের দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি কিভাবে বলবেন যে 100 কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে? 100 কোটি টাকার মানহানি হন, আর যেই টাকার পরিমাণ যখন আসবে তখন সেটি চলে যাবে কোথায়? সিভিল কোর্টে, ক্ষতিপূরণের জন্য মামলা। আর যখন শাস্তির আওতায় আসবে তখন হবে শুধুমাত্র পেনাল কোর্টের। এখন আপনার কত মানহানি হয়েছে, এই পরিমাণটা কত, যেটাই হোক না কেন, আপনার ওই সাজা এইটাই নির্দিষ্ট যেটা আছে 2 বছর, এর বেশি হবে না, এর বেশি হবে না, এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এখন যিনি বাদী তিনি তো আর বলে দিতে পারেন না যে 100 কোটি টাকার জরিমানা হবে, এটা আদালত ডিসাইড করবে যে কত জরিমানা করবে, এই জায়গায় তো উল্লেখ নাই কত জরিমানা করতে হবে। ওই যে যে ম্যাজিস্ট্রেটদের পাওয়ার আমরা দেখে এসেছি না, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের 5 বছর 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা সর্বোচ্চ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি এই ধারার বিচার করেন তাহলে সর্বোচ্চ 5 লক্ষ টাকায় তিনি জরিমানা করতে পারবেন, এর বেশি 1 টাকাও তার এখতিয়ার নাই। এটা যারা বলে, ওই যে হিরো আলম একবার মামলা করলো, সিএমএম কোর্টে মামলা করে, বলে যে আমি 100 কোটি টাকার মামলা করে আসছি, আদৌ 100 কোটি টাকা সিএমএম কোর্টে কখনো মামলা দায়ের হয় না। এটা এই 500 ধারাতে যে মামলাগুলো হয় সব হচ্ছে সাজার মামলা, এ জায়গায় কোনো আর্থিক ক্ষতিপূরণ বা আর্থিক এই দণ্ডটা এটা উল্লেখ করতে পারে না কখনো বাদীপক্ষ, এটাই আদালত সিদ্ধান্ত দেবে। আর যদি বলে যে 100 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করছে, তাহলে তাকে মামলা দায়ের করতে হবে সিভিল কোর্টে। আর সিভিল কোর্টের ওইটা প্রসিডিংটা অনেক লম্বা, ওটা এত সহজ কিছু না। হ্যাঁ, করা যাবে, সে করতে পারবে। এটা কিভাবে ডিসাইড হবে, ডিটারমাইনটা কিভাবে হবে? যেমন আপনার সোশ্যাল স্ট্যাটাসটা কেমন আপনাকে দেখাতে হবে,
যে আমি একজন সংসদ সদস্য ছিলাম সাবেক, অথবা আমি একটা দলের প্রধান, আমার রেপুটেশন আছে, আমার দলের এতগুলো কর্মী আছে, এদের মাঝে আমি অপমানিত হয়েছি বা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, আমার চরিত্র নিয়ে বা আমার আর্থিক লেনদেন নিয়ে একটা মানুষ প্রশ্নবিদ্ধ করে ফেলছে, সন্দেহ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তখন একটা মূল্যায়ন করে যে এটার এই পদের মূল্যটা এত কম না, এই পদের মূল্যটা অনেক বেশি, সুতরাং আমি এত কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি, তখন এই বিষয়টা দাবি করে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটাই মামলা করছিল, করে পরবর্তীতে হম। এরপরে আছেন এই explanation theory, an imputation in the form of an alternative or express ironically may amount to defamation। দেখা যাচ্ছে যে কেউ এমন আকার ইঙ্গিতে এমন কিছু কথা বললো যে কথা দ্বারা প্রাথমিকভাবে বোঝা যায় না যে সেই কথাটা ভালো বললো নাকি খারাপ বললো, কিন্তু ওটা দ্বারা ডিফামেশন হতে পারে। এইটা কিভাবে বুঝবেন? আপনার আরজিটা যেভাবে সাজাবে বাদীপক্ষ, ওই আরজি দেখে বোঝা যাবে যে সে আসলে কি বোঝাতে চাইছে। দেখা যাচ্ছে যে কেউ এসে, আপনার নামটা কি জানো? আব্দুর রাজ্জাক সাহেব কি বললো যে নজরুল ইসলাম খুব ভালো মানুষ, সে আমার মোবাইল চুরি করতে পারে না। এখন এই জায়গায় এসে চোর খোঁজা হচ্ছে, দেখা যাচ্ছে যে কেউ কে চুরি করছে কেউ বলতেছে না, কিন্তু সে এই ধরনের একটা ইঙ্গিত করলো তিনি খুব ভালো মানুষ, তিনি তো আমার মোবাইল চুরি করতে পারেনি না। এই যে একটা আকার ইঙ্গিতে কথাটা কি বললেন, একটু টোন দিয়ে বললেন কি, এইটা দ্বারা বোঝাতে চাচ্ছে যে সেই মোবাইলটা চুরি করছে, বুঝছেন কিনা? অথবা এই ধরনের যে অমুক মেয়েটা তো খুব ভালো মানুষ, সে আজে বাজে ছেলে মেয়েদের সাথে মেশে না, তার মানে কি মেশে, এই কাজটা সে করে। এই যে আকার ইঙ্গিতে পজিটিভ কথাটা বললেও এমন একটা আকার ইঙ্গিতে কথাটা বলছে যার দ্বারা বোঝাচ্ছে যে ওই লোকটা এই কাজটা করছে। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ ভাবে নেগেটিভ কথাটা উল্লেখ করছে, তাহলে এটা দ্বারাও কারণ মানহানি হতে পারে। যাই হোক, ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, কারোর মোরাল ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ভাঙ্গিকে বলা যেতে পারে। এর ভিতরে উদাহরণগুলো আমরা একটু দেখি। এস জেড, জেড ইজ এন অনেস্ট ম্যান, সে জেড খুব সৎ মানুষ। হি নেভার স্টোল বিস ওয়াচ, সে কখনোই বীর ঘড়ি চুরি করতে পারে না। ইন্টেন্ডিং টু কজ ইট টু বি বিলিভ দ্যাট জেড ডিড স্টিল বিস ওয়াচ, এটার দ্বারা এই কথাটা বোঝানো হয়েছে, এই কথায় এই স্বার্থে যে বি এই ঘটনাটা যে কি বলে যে জেড এই বীর ঘড়িটাই চুরি করছে, এটা বোঝানোর জন্যই এই কথাটা বলা হয়েছে, সে মনে এটা চুরি করতে পারে না, কিন্তু বোঝানো হয়েছে যে সেই চোর। দিস ইজ ডিফামেশন আনলেস ইট ফল উইথিন ওয়ান অফ দ্য এক্সেপশন, যদি এক্সেপশনের মধ্যে না পড়ে তাহলে একটি ডিফামেশনের আওতায় আনবে। বি নম্বর, এ ইজ আস্কড হু স্টোল বিস ওয়াচ, এ কে জিজ্ঞাসা করা হলো ঘড়ি কে চুরি করছে, জেড, কি করলো জেড এর দিকে একটা ইঙ্গিত করলো, আকার ইঙ্গিত করলো যে ওই এই যে এরকম একটা আকার ইঙ্গিত করলো অথবা এরকম ইঙ্গিত করলো, এর দ্বারা বোঝা গেছে যে চোর ওইটাই। এখন যখন এটা দ্বারা কেউ অপমানিত হবে, কেউ নিজেকে কি মনে করবে, অসম্মানিত মনে করবে যে আমার মানহানি হয়েছে, তখন সে মামলা দায়ের করতে পারবে। তাহলে এই জায়গায় আগেরটা দেখলাম যে ভালো কথা বললো, অনেস্ট ম্যান, এটা বলার পরে পজিটিভলি বলেও তাকে কি চোর সাজায় দিল। সেকেন্ডলি বলতেছে যে কে এই কাজটা করছে, কেউ কথা বললো না, কিন্তু কেউ একজন ইঙ্গিত দিল, সেটা চোখের ইশারা হতে পারে।